আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন অদ্ভুত সব ঘটনা ঘটছে। এই রাজনীতির যে ঢেউ, এই ঢেউ স্বাভাবিক নয়। অন্য সময়তে আমাদের পদ্মাতে যে ঢেউ হয়, কক্সবাজারে যে ঢেউ হয়, কিংবা ধরুন কুয়াকাটাতে যে ঢেউ হয়, সেগুলোর একটা স্বাভাবিকতা আছে। যারা নদীর পাড়ের মানুষ, পদ্মা তীরের মানুষ, তারা জানেন, বা যারা কক্সবাজারের মানুষ তারা জানেন যে কী ধরনের ঢেউ হয়। তো একইভাবে আমরা যারা রাজনীতির অঙ্গনের একজন সাধারণ কর্মী, আমরা এখানে রাজনীতির যে স্বাভাবিক রিদম, গতি এবং প্রকৃতি, যে ধরনের শব্দ এবং এখানকার যে আবহাওয়া, প্রকৃতি দেখে আসছি সেই স্বাধীনতার পর থেকে আজ অবধি, সব কিছু এলোমেলো হয়ে গেছে ঝড়ো হাওয়ার কারণে, রাজনীতির সুনামির কারণে। এখন সমুদ্রের মধ্যে পুকুরের মতো ঢেউ, শান্ত নীরব সমুদ্র, আর সমুদ্রের ঢেউ চলে এসেছে পুকুরের মধ্যে। আর পদ্মার যদি ঢেউ ধরেন আপনি, পদ্মা মেঘনা যমুনা, তাহলে এই ঢেউয়ের সঙ্গে আপনি তুলনা করতে পারেন আটলান্টিক মহাসাগরের সেই যে ভয়াবহ ঢেউ, কিংবা বারমুদার ট্রায়াঙ্গেলে যে ভয়াবহ ঘূর্ণিপাক হয়, সেই ঘূর্ণিপাক যদি অল অন এ সাডেন আমাদের মাওয়া ঘাটে এসে যায়, তখন ও দৃশ্য দেখে পদ্মা পাড়ের মানুষ, মাওয়া ঘাটের মানুষ, কিংবা পাটুরিয়া ঘাটের যারা মানুষ, তারা প্রথমত জ্ঞান হারিয়ে ফেলবে, মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলবে। কিংবা আপনি ধরুন পুকুর, আপনার বাড়িতে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে হঠাৎ দেখলেন যে সকালবেলা উঠে এমন ঢেউ হচ্ছে, এবং সেই ঢেউ কক্সবাজারের তীরে আশ্রয়ে পড়া যে ঢেউগুলো আপনার পুকুরের মধ্যে হচ্ছে সকালবেলা, আপনি প্রথমত পাগল হয়ে যাবেন। জাস্ট 4-5 মিনিটের মধ্যে আপনার মস্তিষ্ক এলোমেলো হয়ে যাবে। তো এখন বাংলাদেশের রাজনীতিতে এমন সব ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনায় যারা সাধারণ রাজনীতিবিদ, এই আমাদের মধ্যে যারা বিশ্লেষক, তাদের মাথা এলোমেলো হয়ে গেছে। যারা খণ্ডকালীন নয়, পূর্ণকালীন রাজনীতি করেন এবং আগামীতে মন্ত্রী হবেন, এমপি হবেন, এরকম যারা স্বপ্ন দেখেন, তাদের বলতে গেলে একেবারে ধৈর্যহারা তারা হয়ে পড়েছেন। তো এরই কিছু নমুনা ঘটছে পথে, ঘাটে, মাঠে। এমনকি সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান, আমরা তাদেরকে দেখলে একটা সময় খুব ভয় পেতাম। মানে চাঁদাবাজ মানে অন অ্যাভারেজে আমাদের চেয়ে একটু লম্বা বেশি হবে, হাত বেশি ভুল হবে, রুক্ষ, তারপরে শেষে গায়ে শক্তি থাকবে, চাকু থাকবে, পিস্তল থাকবে, কর্কশ ভাষায় কথা বলবে। কিন্তু এখন কি হলো, দেখা গেল 6 ফুট একজন শক্তিশালী মানুষ দোকানদারি করছে, তার কাছে এসে চাঁদা দাবি করলো 3 ফুট উচ্চতার একজন ছেলে, একেবারে 6 ফুট যে মানুষটি, সে একটা ধাক্কা দিলে সে পড়ে যাবে। আর এই যে খুদে চাঁদাবাজ, সেই খুদে চাঁদাবাজের ভয়ে 6 ফুট বা 6 ফিট উচ্চতার যে মানুষটি থর থর করে কাঁপতে কাঁপতে মুহূর্তের মধ্যে তার উচ্চতা 2 ফিটে সে নামিয়ে আনলো। অর্থাৎ সে 3 ফুট উচ্চতার চাঁদাবাজের পায়ের উপর সে পড়ে গেল। এই দৃশ্য মানে কেমন হয়, যে ধরেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, সেই রয়্যাল বেঙ্গল টাইগার হাঁটাচলা করছে, পথে একটা ছাগলের সঙ্গে তার দেখা হয়েছে। তো ছাগল জিজ্ঞাসা করলো, কি খবর বাঘ, তোর এত বড় সাহস, তুই আমার সামনে দিয়ে যাচ্ছিস, সালাম নাই কালাম নাই, এটা কি ধরনের কথা? বাঘ যদি মুহূর্তের মধ্যে ছাগলের পায়ের উপর পড়ে যায়, হাউমাউ করে কান্নাকাটি শুরু করে, হুজুর ভুল হয়ে গেছে, এই যাত্রায় ক্ষমা করে দেন, আর কখনো এই ভুল হবে না, এরকম একটা দৃশ্য যদি আপনি ক্যামেরায় ধারণ করেন এবং সেটি আপনি দেখতে থাকেন, কি ধরনের একটা অনুভূতি আপনার হবে? ঠিক একই অনুভূতি এখন রাজনীতিতে চলে এসেছে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন মনে হতো যে আর বোধহয় বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার বাইরে কেউ আসবে না। শেখ হাসিনার ইন্তেকালের পর তার সন্তান আসবেন, তার মেয়ে আসবেন, তার ছেলে আসবেন, নাতি আসবেন, পুতি আসবেন, এভাবে যে কত বছর চলবে, আমাদের সারা জীবন এই আওয়ামী লীগের গানই টানতে টানতেই আমাদের চলে যাবে। কিংবা ধরুন
2001 থেকে 2006 পর্যন্ত 111-এর সময়টিতে আমাদের মনে হতো যে বেগম জিয়া, তারেক রহমান এর বাইরে আসলে পৃথিবী নেই। হারিস চৌধুরী, মোসাদ্দেক আলী ফালু এর বাইরে আসলে কোনো ক্ষমতাধর লোক নেই, ওনারাই সবকিছু। পৃথিবীতে যদি শক্তিশালী কোনো ভবন থাকে, ওটা হোয়াইট হাউস নয়, কিংবা ওটি এলিসি প্রাসাদ নয়, বাকিংহাম প্যালেস নয়, কিংবা 10 নম্বর ডাউনিং স্ট্রিট নয়, ওটি হলো আমাদের হাওয়া ভবন। বাংলাদেশের হাওয়া ভবন পৃথিবীর সব চাইতে শক্তিশালী একটি ভবন। কিন্তু 1/11 যে বাতাস, সে বাতাসে সব কিছু তছনছ হয়ে গেল। যারা ক্ষমতায় এলো তারা শেখ হাসিনাকে ধরে ফেললো, খালেদা জিয়াকে ধরে ফেললো। ধরার পর তারা বললো যে আমরা কোনো চুনো পুঁঠি ধরি না, আমাদের কাজ কারবার হলো সব রাঘব বোয়ালদের সাথে। আর এই দৃশ্য দেখে আমাদের অন্তরাত্মা কেঁপে গেল। আমরা ভয়ে কম্পমান হয়ে ভাবতে থাকলাম, এও কি সম্ভব? তো এই যে স্মৃতি, সেই স্মৃতি গত 15 বছরে আমরা ভুলে গেছি। ভুলে যাওয়ার পর শেখ হাসিনার পর আবার নতুন যে স্মৃতি আসছে, এখন যাদের হাতে ক্ষমতা তাদেরকে আমরা শেখ হাসিনার চাইতেও বেশি ভয় করি, বেশি সমীহ করি। এখন আমাদের সন্তান সম যে সকল রাজনৈতিক নেতা এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছেন, সেটা জনাব নাহিদ মহোদয় হন, জনাব সার্জিস আলম সাহেব হন, হাসনাত আবদুল্লাহ সাহেব হন, অথবা অন্য যারা আছেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তাদেরকে দেখলে আমাদের মনে হয় ওনারা এক একজন রাজনীতির হিমালয়। কিসের জিয়াউর রহমান, কিসের বঙ্গবন্ধু, তারা এই বাংলাদেশে কিছুই ঘোড়ার ডিম করতে পারেননি। এই এখন যারা রাজনীতির মহিরুহু, তারাই এই দেশের স্বাধীনতা দিয়েছেন, তারাই দেশটি চালাবেন, এবং তাদের কথায় আমরা লেফট রাইট করব, ডানে ঘুরবো, বামে ঘুরবো। তারা যদি বলেন গার্ড সাবধান, আরামে দাঁড়াও, আমরা আরামে দাঁড়াবো, মানে সেগাইয়ে দাঁড়াবো আর কি। গার্ড সাবধান, হুঁশিয়ার, অ্যাটেনশন, অমনি আমরা একেবারে সেগানো অবস্থা থেকে 2 পায়ের মধ্যে যে ফাঁক, সেই ফাঁক বন্ধ করে আমাদের 2 পা দিয়ে অন্ডকোষ চেপে ধরে দাঁতে দাঁত লাগিয়ে আমরা এমন অ্যাটেনশন নিয়ে তাদের দিকে তাকাবো, মনে হবে যে পৃথিবীতে সমস্ত চাঁদের আলো, সমস্ত সূর্যের আলো সেই আমাদের যারা কমান্ডার তাদের মুখের উপরে আপর্তিত হয়েছে। ওটার মধ্যে আমাদের আনন্দ, ওটার মধ্যে আমাদের বেঁচে থাকার সার্থকতা। তো এরকম একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে। বড় বড় শিল্প গ্রুপ, যেখানে 1 লাখ 1.5 লাখ লোক চাকরি করে, যেখানে এই তাদের শ্রমিক কর্মচারীদেরকে প্যাদানি দেওয়ার জন্য তাদের শত শত নয় হাজার হাজার সিকিউরিটি গার্ড রয়েছে। তো তারা যে সকল ভবনে বসবাস করেন, এগুলোকে বলা হয় হোয়াইট হাউস, এগুলোকে বলা হয় এরকম অনেক নাম আছে ধনীদের আমাদের ঢাকা শহরের। যে ধনীতে গত 15-16 বছরে বা 20 বছরে ওই ধনীদের বাড়িতে মেহমান হওয়ার জন্য, একটু সেই ধনী ব্যক্তিদের সঙ্গে মোলাকাত করার জন্য যারা বড় বড় মন্ত্রী এমপি তীর্থের কাকের মতো বসে থাকতেন, এখন সে সকল ধনীরা, এ সকল নতুন যারা বিপ্লবী, তাদের ভয়ে এমন কম্পমান, যে দৃশ্য এই যে আমরা এখন ভিডিও করছি, যে এখন এই সময় আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে বজ্রপাত হচ্ছে। তো বজ্রপাত, এই যে আমি যখন ভিডিওর কথা বলছিলাম খুব জোরে উপর্যুপরি বজ্রপাত হচ্ছিল, এবং একটাতে তো একেবারে লাইট আমাদের রুমের মধ্যে চলে এলো। কিছুটা হলেও দেখবেন যে আমার মুখের যে ভাষা, আতঙ্কগ্রস্ত আমি হয়ে পড়েছিলাম। বজ্রপাতে মনে হলো যে দরজা ভেদ করে আমার এই রুমের মধ্যে ঢুকে পড়ে। তো এখন যারা এই যে দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলেছিলেন এই নগরীতে, এই মহানগরীতে, তারাও এরকম বিপ্লবীদের ভয়ে তটস্থ থাকেন, কখন ডাক পড়ে, কখন হুকুম আসে ইত্যাদি। তো এরকম একটা অবস্থার মধ্যে রাজনীতির অঙ্গনেও ওলটপালট হচ্ছে। এখন বাংলাদেশের প্রধান দুটো দল আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ চলে গেছে, এবং যারা বিপ্লবী নেতা আছেন তাদের ভয়ে আওয়ামী লীগ এখন টুশব্দ করছে না। বাংলাদেশে যারা আছেন একেবারে পালিয়ে আছেন, এদের উপর মনে হচ্ছে যেন বজ্রপাত হয়েছে, মানে ঠাড়া পড়েছে।
এবং তাদের মুখের উপর ঠাডা পড়েছে, তারা চোখের উপর ঠাডা পড়েছে, তারা কোনো অবস্থাতেই দুনিয়ার সব কিছু দেখেন, কিন্তু এই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখেন না। অন্যদিকে বিএনপি প্রথম দিকে মানে এই বিপ্লবীদেরকে তারা পাত্তা দিতে চাননি, কিন্তু জুলাই মাসে এসে 2025 সনের জুলাই মাসে এসে বিএনপির বোধোদয় হয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে ইতিমধ্যে এই বিপ্লবীরা যে জায়গা করে নিয়েছে সেই জায়গা দখল করা তাদের পক্ষে সম্ভব নয়। এই যে একটা নতুন জেনারেশন জি, এখন বিএনপির 40 বছর 50 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, 70 বছরের বয়স্ক, 80 বছরের বয়স্ক যে সকল রাজনৈতিক নেতৃত্ব, তারা পায়ের উপর পা তুলে প্রজ্ঞা দেখাতেন, কর্তৃত্ব দেখাতেন, এখন তারা এই 28-26 বছরের তরুণদের ভয়ে থরথর করে কাঁপছেন এবং এই তরুণদের সঙ্গে কোনো চ্যালেঞ্জে তারা যাচ্ছেন না, কোনো অবস্থাতে যাচ্ছেন না। এরকম একটা পরিস্থিতিতে আগামীতে দেশের প্রধানমন্ত্রী হবেন জনাব নাহিদ ইসলাম, এরকম ঘোষণা যখন দেয়া হচ্ছে, মানুষজন বিশ্বাস করছে, আস্থা স্থাপন করছে যে না, বিএনপির তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন না, নাহিদ সাহেবই প্রধানমন্ত্রী হবেন। ফলে নাহিদ সাহেব যেখানে যাচ্ছেন সেখানে তাকে কেন্দ্র করে একটা যাকে বলা হয় সেখানে একটা যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, ওই পরিবেশ পরিস্থিতি বিএনপির কোনো নেতাকে নিয়ে তৈরি হচ্ছে না। এখন নাহিদ সাহেবের সঙ্গে সঙ্গে হাসনাত আবদুল্লাহ, তো যারা খুব ইনফ্লুয়েন্সার রয়েছে এই মুহূর্তে, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তারা তাকে অনেকে বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা করছেন, অনেকে জুলিয়াস সিজারের সঙ্গে তুলনা করছেন, অনেকে নেপোলিয়ান বোনাপার্টের সঙ্গে তুলনা করছেন। আর সার্জিস যিনি আছেন, মানে তাকে একটা জীবন্ত রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে সবাই মনে করছেন। এবং এই বাংলায় মানে শেখ হাসিনার পতন, নতুন একটা বিপ্লব, এবং এই বিপ্লব না হলে বাংলাদেশ শেষ হয়ে যেত। আর এই যে বিপ্লবের যে চেতনা, এই চেতনাকে যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে এই বাংলাদেশ টিকবে না। এইরকম একটা ন্যারেটিভ যখন তৈরি করা হচ্ছে, তখন এই বিপ্লবের নেতাদের মধ্যে যে কয়জন জনগণের গুরুত্ব পাচ্ছেন তাদের মধ্যে জনাব সার্জিস আলম প্রধানতম। তো তিনি বিএনপির সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান, যাকে বিএনপির সকল ভোটাররা মনে করেন আগামী দিনের প্রধানমন্ত্রী। তারপর যারা দুর্বল চিত্তের মানুষ, তারাও তাকে প্রধানমন্ত্রী হিসেবে সন্দেহ করেন। এখন সেই সম্ভাব্য প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছেন জনাব সার্জিস আলম, এবং তিনি বলেছেন যে তিনি যদি না শুধরান, চাঁদাবাজি বন্ধ না করেন, তার দলের নেতা কর্মীদেরকে তিনি যদি সামাল দিতে না পারেন, তিনি যদি রাজনীতি না বুঝেন, রাজনীতি না করতে পারেন, তাহলে তার পরিণতি হবে শেখ হাসিনার মতো। শেখ হাসিনাকে যেভাবে আমরা তুড়ি মেরে তাড়িয়ে দিয়েছি, শেখ হাসিনা যেভাবে আমাদের ভয়ে কোনো মতো জানটা নিয়ে পালিয়ে গেছেন, তো জনাব তারেক রহমানের অবস্থা তার চেয়ে খারাপ হবে। খারাপ হবে এই কারণে যে তিনি তো পালানোর সুযোগই পাবেন না। এর কারণ হলো তিনি তো দেশে আসছেননি এখন পর্যন্ত, আর আগামীতে দেশে আসবেন, আমরা তাকে সেই সুযোগ দেব না। কাজেই তিনি লন্ডনে থাকবেন এবং লন্ডনে থেকে তিনি এখন দিল্লিতে শেখ হাসিনার যে অবস্থা আছে তার চেয়ে খারাপ অবস্থায় তিনি লন্ডনে থাকবেন। সেখানেও আমরা মানে তার যে সাপ্লাই অ্যান্ড চেইন, সেই সাপ্লাই অ্যান্ড চেইন আমরা বন্ধ করে দেবো। অর্থাৎ তিনি যদি বিএনপির নেতৃত্বে না থাকতে পারেন, বিএনপি যদি বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল না হয়, তাহলে তো তারেক রহমান সাহেবের গুরুত্ব থাকবে না। এটা জনাব সার্জিস আলম সরাসরি বলেনি, তার কথা এটা মোটামুটি বোঝা যায়। এবং বোঝার চেষ্টা করুন যে জনাব সার্জিস আলম যখন এই হুমকি দিয়েছেন, এটি পত্রপত্রিকায় লিড নিউজ হয়েছে, সোশ্যাল মাধ্যমে এটা নিয়ে কার্ড হয়েছে, এবং অনেকে এটা নিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন, অনেকে ভোটাভুটি করার চেষ্টা করছেন। এই স্বাধীন বাংলাদেশে কার অবদান বেশি, এই বাংলাদেশে সার্জিস আলম গুরুত্বপূর্ণ নাকি তারেক রহমান সাহেব গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে ভোটাভুটি হচ্ছে। অনেকে পক্ষে বলছেন, বিপক্ষে বলছেন, কিন্তু ম্যাটার হলো যে জনাব সার্জিস আলম এবং তারেক রহমান সাহেব এখন একই বৃন্তে দুটো ফুল হয়ে গেছেন, একই গাছের দুটো শাখা, এবং দুটো শাখাতে রাজনীতির দুটো ফুল, রক্তজবা অথবা গোলাপ অথবা রজনীগন্ধা। এখন সেই ফুলের মধ্যে কোন ফুলটির সুবাস ভালো, কোন ফুলটি দেশ এবং জাতির জন্য ভালো, এবং কার কত গুরুত্ব রয়েছে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই যে সার্জিস সাহেব যে তারেক রহমান সাহেবকে হুমকি দিয়েছেন, এখন তারেক রহমান সাহেব কিন্তু সার্জিস সাহেবকে পাল্টা হুমকি দেননি, বা দিতে আমি আর কি বলবো, দেননি। তারেক রহমান সাহেবের যারা ভক্ত অনুরাগী,
তারাও তেমন একটা রাগ করেননি। কিন্তু শারজি সাহেবের যারা অনুগত যারা লোকজন রয়েছেন তারা কিন্তু ভীষণ রকম ডে বাই ডে তারা মনে করছেন যে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বিএনপির যেকোনো নেতার চাইতে জাতির কাছে খুবই গুরুত্বপূর্ণ। দেশ জাতি তাদেরকে ভালোবাসে এবং আগামী দিনের যে রাষ্ট্র ক্ষমতা তাদেরকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। তো কাজেই এই যে জিনিসটিকে বিএনপির লোকজন খুব স্বাভাবিকভাবে নিচ্ছে, এটা কিন্তু যাকে বলা হয় আমি দ্বিমত পোষণ করছি। এর কারণ হলো শেখ হাসিনার কিন্তু একই ভুল হয়েছিল। তিনি সেই নিজেকে তারেক রহমান সাহেবের পর্যায়ে নামিয়ে এনেছিলেন। জিয়াউর রহমান এবং বেগম জিয়া তাদেরকে বাদ দিয়ে তিনি সরাসরি তারেক রহমান সাহেবের সঙ্গে যে সংঘাত, সেই সংঘাতে তারেক রহমান ভার্সেস শেখ হাসিনা, এবং তার পরিণতিতে তারেক রহমান সাহেবেরই লাভ হয়েছে, শেখ হাসিনার ক্ষতি হয়েছে। তো একইভাবে এখন যে যুদ্ধটা হাসনাত ভার্সেস তারেক রহমান, তারপরে নাহিদ ভার্সেস তারেক রহমান, সার্জিস ভার্সেস তারেক রহমান, এই যে লেভেলের নিচে তারা নামছেন না। এনসিপির অন্তত 100 জন নেতা এবং নেত্রী শীর্ষ পর্যায়ে, তার মধ্যে আলটিমেটলি 20 থেকে 25 জন যাদের নাম চেহারা সারা বাংলাদেশের মানুষ মুখস্থ হয়ে গেছে এই গত 11 মাসে। তদ্রূপ গত 11 মাসে বিএনপির এরকম 20-25 জন কারোর নাম আমরা মুখস্থ করা তো দূরের কথা, বলতেই পারবো না, নামই বলতে পারবো না। আপনারা কি বলতে পারবেন যুব দলের সেক্রেটারির নাম কি, কিংবা ছাত্র দলের সভাপতি সেক্রেটারির নাম কি? কয়জন আপনারা বলতে পারবেন নাম? কিন্তু সে তুলনায় যদি আপনি বলেন সার্জিস, হাসনাত আবদুল্লাহ, এনাদের পদ কি, পদবি কি, নাসিরউদ্দিন পাটোয়ারি, তারপর শেষে মেয়েদের মধ্যে যে আসছেন যারা, আপনি তাদের পদ পদবি আপনার জানার দরকার নেই। ডাক্তার তাসমিন যারা থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তো এদের একটা যে ক্রেজ তৈরি হয়েছে, সেই ক্রেজের পাশে বিএনপি যে সকল নারী নেত্রী রয়েছেন, আমাদের বয়সী যারা আছেন বা আমাদের পরবর্তীতে প্রজন্মে যারা আছেন, তারা কেউ কিন্তু মানে ঠিক এই ক্রেজটি গত 11 মাসে আমরা তৈরি করতে পারিনি, একটা ভাইব তৈরি করতে পারিনি। তো সেই থেকে আপনি যতই ঠাট্টা করেন, মস্কারা করেন, তরুণ নেতৃত্ব কিন্তু ঠিকই তাদের কাঙ্ক্ষিত জায়গাতে এগিয়ে যাচ্ছে এবং তারা ঠিকই জায়গা মতো টার্গেট করছে। এক একটা স্লোগান দিচ্ছে, বিএনপির একেবারে এলোমেলো হয়ে যাচ্ছে। এক একটা ভাষণ দিচ্ছে, একেবারে সরাসরি লন্ডন পর্যন্ত চলে যাচ্ছে। তাদের কোনো টার্গেটই এখন পর্যন্ত কিন্তু মিসফায়ার হয়নি। তো কাজেই এই যে বক্তব্যটি দিলাম, এর মাধ্যমে যারা বিএনপি বলেন, অন্যান্য বড় বড় রাজনৈতিক দল বলেন, ইনক্লুডিং জামাত সহ, তারা আগামীতে এই মানে জেনজি বলতে যে তরুণ প্রজন্ম রাজনীতিতে এসছে, তাদেরকে কীভাবে মোকাবেলা করবেন সেটাই দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।